শুরু করছি আজকের গল্প, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প কালো কুকুর। সেবার শরৎকালে একদিন গোয়েন্দাপ্রবর কর্নেল নীলাদ্রি সরকার এই কথার পর বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরবার নেশা আছে? শুনে একটু মনমরা হয়ে বললুম, ছিল, ভীষণ ছিল, কিন্তু দৈনিক সত্য সেবক ঢোকবার পর সারাক্ষণ খবরের পিছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো? থাকবে, যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলে চিরুনি টানতে থাকলেন। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, মুর্শিদাবাদে রোশনীবাগ নামে একটা জায়গা আছে, সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা, কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয় ঠায়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন এ কথা? হাসতে হাসতে বললুম, পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি? কর্নেল গম্ভীর হয়ে বললেন, জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো, একটা কালো কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছনে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে, টানতে টানতে নিয়ে যায়। নিয়ে চড়ে গেল মাথায়। বললুম, ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে। যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রোশনীবাগে পৌঁছে গেলুম। নবাবী আমলে সমৃদ্ধ আধা শহুরে গ্রাম। আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোটায়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাত। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম। আসার সময় চৌকিদার পই পই করে বলে দিলে, যেন দুজনে সবসময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম, আপনি বরং প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন, আমি পিশাচরার প্রতীক্ষা করি। কর্নেলও হেসে বললেন, তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না, জয়ন্ত। তারপর বাইনোকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন। যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি, তখন উনি জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে থাকলো। বারবার পিছন ঘুরে দেখে নিচ্ছি। বুদ্ধি করে একটা লোহার রড এনেছিলুম, সেটা পাশে রেখে পাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুচকুড়ি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। পাতনা নড়লেই খ্যাচ করে টান মারব। কিন্তু তারপরই পেছনে গড়গড় গর্জন শুনে চমকে উঠলুম। ঝটপট ঘুরে দেখি, সত্যি একটা কালো কুকুর বিভৎস হাঁ করে চাপা গর্জন করছে। তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায়। ক্রূর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে। লকলকে জিভ থেকে ফোঁটায় ফোঁটায় কি রক্ত ঝরছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেলুম মরিয়া হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে থাকলো। কিন্তু রাগে আমার তখন মাথার ঠিক নেই। ওর মাথাটা রডের বাড়ি মেরে দুভাগ না করে ফিরছি না, যা থাকে বরাতে। উঁচু নিচু গাছপালা, কাঁটা ঝোপ, তারপর ঘাস ক্ষেত। ঘাসের ঢাকা খোলামেলা পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে। আমিও ছুটে যাচ্ছি। মাঝে মাঝে সে পেছন ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে এবং ক্রূর মুখভঙ্গি করে গড় যাচ্ছে।
কাঁটায় আমার প্যান্ট শার্টের ততক্ষণে ফর্দাফাই অবস্থা। জুতোয় জল কাদা লেগেছে প্রচুর। এখানে শুকনো লতা পাতায় জড়িয়ে আছাড় খেলুম। তারপর মনে হলো কি আমার নাম ধরে ডাকছে, জয়ন্ত জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছে। আমি কান করলুম না। কালো কুকুরটা মিটার 25 দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তেমনই রক্ত মাখা মুখ, কুঁতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনে ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলুম। তাহলে বোধ করি রোশনীবাগ স্টেশন বাজারের পিছন দিকটায় এসে পড়েছি। কালো কুকুরটা বাড়ির কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি, এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারিদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে থাকলো। চোখ বুজে কুঁজো হয়ে যাচ্ছিলুম। তারপর রডটা তুলে বাই বাই করে ঘোরাতে লাগলুম। ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানতো। দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে চামচিকে গুলোকে ভাগিয়ে দেবার চেষ্টা করলুম, কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে লাগলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভিতরে ঢুকে পড়লাম। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছু নেই। সব কারা হয়তো খুলে নিয়ে গেছে। এই ঘর থেকে ও ঘর, তারপর আরেকটা ঘর। কোনো ঘরের ভিতরে জঙ্গল গজিয়েছে এবং ছাদও ভাঙা, কড়িকাঠ ঝুলে রয়েছে। শেষে যে ঘরটা সামনে গেলুম তার দরজা আস্ত আছে, দরজাটা খোলা। ভিতরে আসবাবপত্রও দেখা যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম। তারপর ঘুরে দেখি ঢ্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন। ঠোঁটের কোনায় হাসিটাও যেন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি, পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর, ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলবার আগেই উনি ঘর ঘরে গলায় বললেন, রডটা দেখি। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন। পাগল নয় তো? আমি একটু ভ্যাবাচ্যাকা খেলুম। উনি রডটা জানালা গলিয়ে ছুঁড়ে ফেললেন, কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগে আছে। চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ। ভয় ভয় এবং অপ্রস্তুত মুখে বললুম, আপনার ঘরে ঢুকে পড়বার জন্য ক্ষমা করবেন, চামচিকের পাল্লায় পড়ে। কথা কেড়ে নিয়ে ভদ্রলোক খিকখিক করে হেসে বললেন, খুব জ্বালিয়েছে বুঝি? তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে? একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম, ঝিলে ছিপ ফেলে বসেছিলুম। ওর থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। ভদ্রলোক ও পাশে ঘুরে বললেন, দেখুন তো, ওই কুকুরটা নাকি? দেখেই চমকে উঠল। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়, কোণের দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে 4 পায়ে, সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল হাঁ করা মুখ, ধারালো দাঁত আর লকলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। শুধু তার হিংসুটে চোখ দুটো জল জল করছে। আমার দিকেই তাকিয়ে আছে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভদ্রলোক হাসলেন, আবার চোখ নাচিয়ে বললেন, কি কি মনে হচ্ছে? সেই কুকুরটা না? গলা শুকিয়ে গেছে আতঙ্কে। বললুম, মানে, কিন্তু ওটা তো মনে হচ্ছে একটা স্টাফ করা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি।
মৃত্যুর পরও চামড়া ছাড়িয়ে নিয়েছিলুম, তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব জিনিস দিয়ে স্টাফ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে না? সায় দিয়ে বললুম, দেখাচ্ছে, কিন্তু কিন্তু কিসের এতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি। এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো ওই চামচিকেগুলো নাকি? দেওয়ালের দিকে তাকিয়ে আবার চমক জাগল। সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেঁটে রয়েছে, জল জলে নীল চোখ তাদের। দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে, বলা যায় না। বললুম, ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মৃত। মৃত আবার মুচকি হেসে চোখ নামিয়ে বললেন, কিন্তু ওরা জীবিত হতে পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকারভাবে পেয়েছেন। এবার আসুন, আপনাকে আরেকটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে ওকে অনুসরণ করলুম। পাশের ঘরে ঢুকলেন। ঢুকে উনি দরজা এঁটে দিলেন। অস্বস্তিটা বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরে জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে গেল। তেমনি বেদির উপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জাঙ্গল বুট, আমারই মতো, হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? সর্বনাশ কিসের? বৃদ্ধ চোখ কটমট করে বললেন, মানুষ মরণশীল, তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো সখনো ওর ছিপ ফেলবার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতেও অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার। ভয় ভয় সায় দিলুম, আগে হ্যাঁ, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন, তুমি অমরত্ব চাও না? তুমি অমরত্ব চাও না? আঁতকে উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললুম, না না, হাত ছাড়ুন, হাত ছাড়ুন আপনি। বৃদ্ধের গায়ে প্রচন্ড জোর, আর হাতটাও কি ভীষণ ঠান্ডা, হিম ঠান্ডা। খিকখি করে হাসতে হাসতে বললেন, তেমন কিছু যন্ত্রণা হবে না, জাস্ট একটু মাথা ঘুরবে। গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব, তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেব, ব্যাস অমর হয়ে যাবে। বলে কি, আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে, আর তেমন কিছু যন্ত্রণা হবে না। প্রচন্ড আপত্তি জানিয়ে বললুম, আমি অমর হতে চাই নে, হাত ছেড়ে দিন। বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাপু, তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি নে। এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি, বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁজা খাবে। যাও যাও, টেবিলে শুয়ে পড়ো গে লক্ষ্মী ছেলের মতো। তাহলে এই ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সি? কাকুতি মিনতি করে বললুম, প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন।
আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? জনার্দন বক্সী খিকখিক করে হেসে বললেন, আহা, ভয় নেই, ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগাও হয়েছে, এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম। তারপরে একেবারে বাইরে। ভুতুড়ে চামচিকেগুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো থেকে। আমি চোখ বুঝে নাক বরাবর দৌড় দিলুম। কিছুটা এগিয়ে গিয়ে গাছে শেকড়ে ঠোকর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল। বিকট গর্জন করে ঝাঁপ দিল সেই সঙ্গে। সঙ্গে সঙ্গে যেন আকাশ পাঠানো একটা শব্দও কানে এলো। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোতে শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ হয়েছো ডার্লিং? না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখবার মতো কিছু নেই। জনার্দন বক্সীর কালো অ্যালসেশিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি। অবাক হয়ে বললুম, কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত বা পিশাচ, কারণ বক্সীবাবু ওর মরা দেহটাকে স্টাফ করে রেখেছিল দেখেছি। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে সে তাকে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কর্নেল হাসতে হাসতে বললেন, কিছু চামচিকে মেরে বক্সীবাবু স্টাফ করে রেখেছিলেন বটে, তবে তোমার উপর যারা হামলা করেছিল তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদের সে মানুষের মাংস খাওয়ানো শেখাতো। যাই হোক, তোমার মাংস কুবলে নিতে পারেনি তারা। খুব লাফালাফি করেছিলে কি না? এই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন, এই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন, ধরিয়ে দিন এবার পুলিশের হাতে। দিয়েছি দিয়েছি, এতক্ষণে সে থানার লকআপে বলে কর্নেল উঠে দাঁড়ালেন। টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ধীরে ছিপ ফেলতে আশা করি ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই।